উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী 24 ঘন্টায় তিস্তার পানি বিপদসীমায় পৌঁছে নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 2 দিন এই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এদিকে নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দী হয়ে পড়েছে 41,840টি পরিবার। জেলায় মোট 466টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,03,100 মানুষ। বিধ্বস্ত হয়েছে প্রায় 40টি ঘরবাড়ি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় পানিতে তলিয়ে রয়েছে। মাইনী নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আশপাশের গ্রামগুলো এখনও প্লাবিত অবস্থায় রয়েছে। বন্যার কারণে দীঘিনালা লংদু সড়কের স্টিল ব্রিজ এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় গত 2 দিন ধরে রাঙামাটির লংদুর সাথে দীঘিনালার সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলার নদ নদী সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীতে 3 দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। বন্যার্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় বিপাকে পড়েছেন সেখানকার মানুষজন। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। টানা বৃষ্টির পর ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং অনেক এলাকার পানি নামতে শুরু করেছে। তবে এখনও নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে ছাগলনাইয়া ও সদর উপজেলার কিছু অংশে। পরশুরামের 12টি ও ফুলগাজী উপজেলার 8টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 20টি স্থানে ভাঙন দেখা গেছে। তাদের মধ্যে মুহুরী নদীর 10টি, কুহা নদীর 6টি ও সিলোনিয়া নদীর 4টি অংশে ভাঙনে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। এই বন্যার কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে। আমরা এখন চাই টেকসই বাঁধ প্রতিবার যেন এমন না হয়। বাঁধের ভাঙন স্থানে নদীর তীব্র স্রোতে পানি ঢুকছে। গেল বছরের বন্যার মতো এবারও বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নিয়ে ভুগতে হচ্ছে অনেককেই। আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ নেই। শুকনো খাবার ও নিরাপদ পানি সংকটে আরো বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজকে 3 দিন আমরা এখানে অবস্থান করছি। আমাদের ঘরের ভিতরে এক কোমর পানি। এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই এবং পানির ব্যবস্থা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানির চাপ কমে যাওয়ায় নতুন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের শঙ্কা নেই। পানি কমে গেলেই ভাঙন কবলিত স্থানগুলো মেরামত করা হবে। টেকসই বাঁধ প্রকল্প বাস্তবায়ন করা হলে টেকসই বাঁধ নির্মাণ হবে এবং ফুলগাজী পরশুরামের মানুষের এই দুর্ভোগ লাঘব হবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমন্বয় করে এবং আমাদের অন্যান্য সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে সমন্বয় করে এই যারা আশ্রিত আছেন তাদেরকে রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করছেন। রাজনৈতিক দল বা ক্ষমতার পরিবর্তন হলেও তাদের ভাগ্য কখনো পরিবর্তন হয় না, এমনটাই বলে আক্ষেপ পোষণ করে বন্যা কবলিত এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ AKM নাজমুল হক। 15-16 জুলাই দক্ষিণাঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি। এদিকে অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে আপাতত দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও মনে করেন এই আবহাওয়াবিদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আগামী 2 দিন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, 15 ও 16 জুলাই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী 2 দিন যেটা দেখছি সেটা হচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরপরে আবার একটা স্পেল শুরু হতে পারে। সেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, কিন্তু এরিয়া বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে বৃষ্টি থাকবে। কিন্তু এর পরবর্তীতে 15 তারিখ, 16 তারিখ এই সময়ের দিকে বৃষ্টিপাতের প্যাটার্নটা চেঞ্জ হয়ে
দক্ষিণাঞ্চলেও থাকবে, তবে উত্তরাঞ্চলে সেই পরিমাণটা একটু বেশি থাকতে পারে। একই সাথে দেশ জুড়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতিও কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। তিনি জানান, গতকাল ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস। আমরা যেরকম দেশে তাপমাত্রা দেখছি, যেমন গতকালকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 মিলিমিটার, এটা ডিমলাতে, এবং ঢাকাতে কিন্তু গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারটা খুব একটা বেশি নয়, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এটার সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য মানুষের শরীর থেকে ঘাম বের হচ্ছে, অর্থাৎ মানুষের মনে হচ্ছে যেরকম বাতাসের তাপমাত্রা তার চাইতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানুষের কাছে বেশি মনে হচ্ছে। এদিকে এরই মধ্যে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে বেশ কিছু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। একই সাথে দেশের কোথাও কোথাও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, দেখা দিয়েছে বন্যা। তবে আগামী কয়েকদিন দেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। আমরা এটা বলতে পারি যে যেহেতু আগামী 2 থেকে 3 দিন দক্ষিণাঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই, তাই আভ্যন্তরীণ বৃষ্টিপাতের জন্য এখানে বন্যা হওয়ার মতো পরিস্থিতি আমরা দেখছি না আভ্যন্তরীণ বৃষ্টিপাতজনিত কারণে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সে বিষয়ে উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এগুলো নিয়ে তৃতীয় দফায় আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুকে এক পোস্টে এসব বিষয়ে জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়। ওই পোস্টে জানানো হয়, দ্বিতীয় দিনের আলোচনার একটি উল্লেখযোগ্য দিক হল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। তাঁর সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়, তবে সংস্কার, সংখ্যানুপাতিক হারে ভোট সহ নানাভাবে নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে জুলাই সনদের অনেক বিষয়ে বিএনপি গ্রহণ করেছে, কিন্তু এটি মূলনীতির মধ্যে নিতে হবে কেন, এমন প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও দেখুন ইলিয়াস মাতবরের রিপোর্টে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নানাভাবে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে। নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশের চলমান সব সংকট কেটে যাবে। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফিতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে। এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সাময়িক। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে লাশ থেকে, কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো, সংসদকে অপবিত্র করার পক্ষে, বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে। অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিন। খালি সংস্কার করে নির্বাচন পিছিয়ে
জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন, আমরা কি সেই মালিকানা জনগণকে ফেরত দেব না? তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি, যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে। সরকার প্রধানকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে যশোরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। সেখানে তিনি একথা বলেন। পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয়, বিচার সংস্কার ও জুলাই সনদের দায়িত্বও দেয়া হয়েছে। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন যে সংবিধান ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ঠেকাতে পারেনি, তা পরিবর্তন আবশ্যক। মতবিনিময় সভার পর জুমার নামাজ আদায় শেষে শহরে পদযাত্রা বের করে এনসিপি। পরে ঈদগাহ মোড়ে সমাবেশে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনাদের যারা সন্তানরা রাজপথে জীবন দিয়েছে, শহীদ হয়েছেন, উনি তো একটা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে গিয়েছে। এই যে উনি বললো যে ওনারাও এখন রক্ত দিতে চাচ্ছে, নিশ্চয় ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, যে আকাঙ্ক্ষাটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। এটা নতুন করে আমাদের সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। আমরা নতুন স্টার্ট চাই। তো এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। সাপ্তাহিক ছুটির দিনে সবজি সহ প্রায় সব পণ্যে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। বেগুন, কাঁকরোল, চিচিঙ্গা, ঢেঁড়স, টমেটো, বরবটি, পটল ও শসার দাম বেশ ঊর্ধ্বমুখী। অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচের দাম, তবে বেশ কিছু পণ্যের দাম অপরিবর্তিতও রয়েছে। এদিকে মাছের বাজার চড়া থাকলেও গরু ও খাসির মাংসের দাম রয়েছে অপরিবর্তিত। অন্যদিকে ভরা মৌসুমেও চালের দামে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা পর্যন্ত। আজকের বাজার দর জানাচ্ছেন শিমুল খান। দেশের চালের বাজারে অস্থিরতা থামছেই না। ভরা মৌসুমে চালের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে বলে মন্তব্য ক্রেতাদের। মালিবাগ বাজারে এই চাল ব্যবসায়ীর দাবি, ভরা মৌসুমে এমন করে চালের দাম বাড়তে দেখেননি তিনি। ঈদের পরে থেকে এভারেজ মনে হয় 7-8 টাকা কেজিতে পারছে। এটা আমার ব্যবসার লাইভে 30 বছর লাইভে আমি বুঝাইতে পারতেছি না। আমরা যা করতেছি যে মেলারা স্টক করছে, আসলে তো এটা সিন্ডিকেটের মধ্যে চলে গেছে। এদিকে সিন্ডিকেট করে মাছের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন টানা বৃষ্টি ও আমদানি সংকটের কারণে বেড়েছে মাছের দাম। নিয়মিতভাবে মনিটরিং না করার কারণে বাজারে যারা বিক্রেতা আছে তারা ক্রেতাদের কাছ থেকে তাদের ইচ্ছামতো দাম নিয়ে থাকে। সব মাছেরই দাম একটু বাড়ছে, বৃষ্টি তারপরে পানি বাড়ছে, অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, জাল ফালাইতে পারে না, এর জন্য একটু দাম বেশি। দাম তো অস্বাভাবিক, এটা তো মধ্যবিত্ত কারণ উচ্চবিত্তরাও আসলে খেতে পারবে কিনা সন্দেহ। মুদিপণ্য, আদা, রসুন, পেঁয়াজ, তেল, ডালের দাম অপরিবর্তিত। দাম বাড়ে নাই তেমন। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 50 টাকা কমেছে খাসির মাংসের দাম। গত সপ্তাহে 750 টাকা বিক্রি করছি, এই সপ্তাহ 750 টাকা বিক্রি করতেছি। খাসির মাংস 1200 টাকা কেজি ছিল, এখন 50 টাকা কমছে। সোনালী মুরগির কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে আগের দামেই। আগে ছিল 270, এখন 280, 300, বড়টা 300, ছোটটা 280। বৃষ্টির কারণে একটু দাম বাড়তি। ব্রয়লার 160 টাকা, ব্রয়লার দাম কমে আছে। সাধারণ মানুষ বলছে সরকারের সঠিক বাজার মনিটরিং না থাকায় কাঁচামরিচ সহ বেড়েছে অন্যান্য সবজির দাম। দাম বাড়ছে কাঁচামরিচ, দাম বাড়ছে হালকা বাড়ছে লেবু, দাম বাড়ছে শসা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যু না থাকলেও সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 138 জন রোগী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় বরাবরের মতো বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ সময়ে বিভাগটিতে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ 60 জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 25 জন। ঢাকা বাদে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 113 জন। চলতি বছর 1 জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট 54 জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি 21 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত একদিনে
নতুন করে ৩ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে এবছর এখন পর্যন্ত মোট ৬৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গত একদিনে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই এবছর করোনায় মৃত্যুর সংখ্যা ২৫ জনেই অপরিবর্তিত রয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার রিমান্ড শুনানি পরে হবে বলেও আদেশ দেন আদালত। দুদকের আবেদনের ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জুয়েল রানা এ আদেশ দেন। দুদকের মামলায় দুপুরে সিএমএম কোর্টে হাজির করা হয় আবুল বারকাতকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, অদৃশ্য সম্পদকে দৃশ্যমান দেখিয়ে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছেন আবুল বারকাত। তবে এই মামলায় রিমান্ড অথবা জামিন শুনানি করার ক্ষমতা এই আদালতে না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। প্রতারণার মাধ্যমে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন একটা স্থাপনা কলকারখানা, যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেটা সে প্রতারণার মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাৎ করেছেন। যে দুদকের একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী বিজ্ঞ সিএমএম আদালতের কোনো ম্যাজিস্ট্রেট এই মামলা কগনিজেন্সে নেওয়ার অথবা কোনো শুনানি করার সুযোগ নেই আইনগতভাবে। সেই কারণেই আসামিকে সিডব্লিউ দেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে ৩ দিনের পুলিশ রিমান্ডের একটা দরখাস্ত ছিল। এই দরখাস্ত সবগুলো আপনার সেটেল ডাউন হবে বিজ্ঞ সেশন জাজে গিয়ে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে সংগঠনের ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, তাই বাংলাদেশে তাদের ডেকে আনার সিদ্ধান্ত আত্মঘাতী। জনগণ তা মেনে নেবে না। এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন, এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার, সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি শ্রেণীর সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সকল এজেন্ডাগুলো জাতির সামনে উপস্থাপন করে নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভরা মৌসুমে ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের হাহাকার। দিনভর জাল ফেলেও লাভ হচ্ছে না। কখনো দিনের পর দিন অপেক্ষাতেও পাওয়া যাচ্ছে না ইলিশের সন্ধান। নদীতে ইলিশ না পাওয়ায় হতাশ জেলে ও মাছের আড়তদাররা। যদিও সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বাড়বে বলে প্রত্যাশা মৎস্য কর্মকর্তাদের। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। আগামী 4 মাস ইলিশের ভরা মৌসুম হলেও এবার ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তাই হতাশ জেলেরা। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের দেখাও তেমন একটা নেই। যা 2-4টি ইলিশ ও অন্যান্য মাছ মিলছে তা বিক্রি করে কোনো রকমে চলছে জেলেদের সংসার। এনজিওর কিস্তি দিতেও হিমশিম অবস্থা তাদের। 2 লাখ 3 লাখ করে দেয় না, অনেক সাবার সব মানুষ না খেয়ে মরতে আছে। 3-4টা খাওয়া দেওয়ার পরে 2টা ঝাটকি মাছ পাই, যাও ঘাটে আই দাম পাই না। সরকারের দেয়া নিষেধাজ্ঞা মানলেও সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। তারা বলছেন, অভিযানের সময় পরিবর্তন করে দেয়া হলে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ ও অন্যান্য মাছের দেখা মিলবে। তাতে দায় দেনা পুষিয়ে নিতে পারবেন তারা। এখন তো ইলিশ পড়েই না, একেবারেই পড়ে না। এই পর্যন্ত এই কটা মাছই পাইছি। ইলিশের দেখা না পাওয়ায় শুধু জেলেরা নয়, লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। পুরনো দাদন ফেরতের পরিবর্তে নতুন করে পুঁজি হারানোর শঙ্কার কথা জানায় আড়তদাররা। আমরা যে মনে করেন লক্ষ লক্ষ টাকা দাদন দিছি, কিন্তু আমাদের ঘর গতি খুলে আমরা বয়ে রয়েছি, আমরা কিন্তু অনেক হতাশা। 2টা পায়, তাও দাম অনেক বেশি, আমরা কিনতে পারি না। মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাত কম ও নদীর গভীরতা কমে যাওয়া একটি বড় কারণ। তবে পূর্ণিমার ঘুম থেকে ইলিশ ধরা পড়বে জেলেদের জালে। যেহেতু বৃষ্টিপাত কম আছে, মেঘলা আছে আকাশ এবং বৃষ্টি হচ্ছে, তো এই পূর্ণিমার ঘুম থেকে হয়তো আমাদের জেলেদের জালে ইলিশ ধরা পড়বে, সেই আশা আমরা রাখছি। 2023-24 অর্থ বছরে দেশে ইলিশ আহরণ করা হয়েছিল 5,29,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।